ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি, জানালেন সালাহউদ্দিন। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। জিএসির মাধ্যমে দুদেশের জনগণ উপকৃত হবে, জানালেন অর্থ উপদেষ্টা। পাট ও ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান। জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ। ৩০০ আসনে চূড়ান্ত ভোট কেন্দ্র ৪২,৭৬১টি। এবং চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। এখনো তৈরি হয়নি পরিবর্তনের পরিবেশ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। সোহাগ মিয়ার ক্যামেরায় মণ্ডলী নামের রিপোর্ট। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সহ যুবদলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণে পার হতে পারি। দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে বলেও জানান তিনি। সে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। তরুণ যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে জাতি বিনির্মাণ কর্মসূচি প্রণয়ন করার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর। ইনশাআল্লাহ এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অর্থনীতির নতুন মডেল প্রণয়ন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে তিনি একথা জানান। আমির খসরু বলেন, ৩১ দফা বিএনপির কমিটমেন্ট। রাজনৈতিক ঐকমত্য হোক বা না হোক, বিএনপি ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করবে। ইকোনমিক রিফর্ম সামিটে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ, এনসিপির যুগ্ম সমন্বয়ক খালিদ সাইফুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এম তামিম সহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে দুই দেশের মধ্যে নৌচলাচল, আকাশপথের যোগাযোগ বাড়ানো সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জিএসির মাধ্যমে দুই দেশের জনগণ উপকৃত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সভায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই আলোচনার কারণে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়বে, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। পাকিস্তান বাংলাদেশ থেকে পাট ও ওষুধ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সচিব বলেন, পুরুষদের জন্য ১,১৫,১৩৭টি এবং মহিলাদের জন্য ১,২৯,৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২,৪৪,৬৪৯টি। অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা প্রাথমিকভাবে ১৪টি, যেখানে প্রায় ১২,০০০ ভোটকক্ষ থাকবে। একটি ভোটকক্ষে গড়ে ৩,০০০ ভোটার থাকবে। পরবর্তীতে প্রয়োজনে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে।
চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত উল্লেখ করে পুরনো সিস্টেম ভেঙে দিতে হবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, স্বাস্থ্য খাতের যে পরিবর্তন করা দরকার তার জন্য এখনো পরিবেশ তৈরি হয়নি। এছাড়া অন্তর্বর্তী সরকার জাতীয় ক্যান্সার হাসপাতালের জন্য 2টি রেডিওথেরাপি মেশিন কেনার ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। সোমবার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে স্তন ক্যান্সার সচেতনতা মাস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, নারীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় স্তন ক্যান্সারে। দেশে বছরে 13,000 নারী এই ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে 50% মারা যান। তাই এটি প্রতিরোধে সচেতনতার ওপর জোর দেন তারা। কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম, এটা কিন্তু স্বল্পতার বিষয় নয়, এটা হলো আমাদের সিস্টেমের বিষয়। আমাদের টোটাল সিস্টেমটার মধ্যে একটা গলদ আছে। তো সিস্টেমটাকে ভেঙে দিলে কি হয়? ভাঙা যায় তো? সিস্টেম এরকম আমাদের চলতেই থাকবে, আর সিস্টেমের মধ্যে আমরা পিষ্ট হতেই থাকবো। তো আমাদের কিন্তু উপায়টা খুঁজে বের করতে হবে। এই উপায় যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে সিস্টেমের মধ্যে আমরা আর পিষ্ট হব না। বারো কিলোমিটার দীর্ঘ ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন পাগলা সড়কে ছোট বড় মিলে অন্তত 300 গর্ত ও খানাখন্দ ছড়িয়ে আছে। এর ফলে প্রতিদিনই এই পথে জীবিকার টানে ছুটে চলা লাখো শ্রমিক, পথচারী, চালক ও যাত্রী সাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জামালুন নূর। ব্রিটিশ শাসন আমলে 19বিংশ শতাব্দীর শেষ দিকে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ সুবিধার্থে তৈরি করা হয় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন পাগলা সড়কটি। প্রথমে ইট বিছানো কাঁচা পাকা ধাঁচে হলেও পাকিস্তান আমলে এই সড়ক সংস্কার করা হয়। স্বাধীনতার পরও বেশ কয়েকবার মেরামত ও সম্প্রসারণ হয়েছে, তবু সড়কের মূল কাঠামো আজও বহন করছে সেই পুরনো চেহারা। ছোট ছোট বাচ্চাগুলা ঠিক আছে দাম করে পড়ে যায়, ভাই পড়ে গিয়ে আপনার স্কুল ড্রেস, বই খাতা খুব দুরবস্থা, বাজে অবস্থা হয়ে যায়। আমি একদিন অটো সহ পড়ে গেছি, তো এগুলি রোড করুক। আমাদের সমস্যা হয় যে আমরা মনে করেন যে সঠিক টাইমে গার্মেন্টস উপস্থিত হতে পারতেছি না, এই কারণে আমাদেরকে অ্যাবসেন্ট দিচ্ছে, গাইল দিচ্ছে। প্রতিনিয়ত লেট হচ্ছে রোডের কারণে, বস বকাশোদা করে, আমাকে গালাগালি করে, তারপর 10 টাকা বা 30 টাকা হয়ে থাকে রোডের কারণে। আমরা কাজ করতেছি, কিন্তু কাজের ভিতরে আমাদের অনেক গাড়ি ঘোড়া এখানে পড়তেছে। লালপুর এখানে একটা জলবদ্ধতা আছে, এখানেও আমরা যেতে পারতেছি না। এখানকার যত স্থানীয় স্কুল কলেজ যারা আছে সবাই এই অবস্থা দুর্ভোগ হইতেছে। এই গার্মেন্ট ব্যবসায়ী জানালেন, রাস্তার এই শোচনীয় অবস্থার কারণে বিদেশি ক্রেতাদের তার কারখানা পরিদর্শন করতে আনতে পারেন না তিনি, যার প্রভাব পড়ে ব্যবসায়। আমরা যারা গার্মেন্টসের বিজনেস করি, আমাদের বায়ারগুলি যখন আসে তখন আমরা এই রোডটার জন্য আনতে লজ্জা পাই। যারা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক আছে, এরা তাদের বায়ারগুলিকে হেলিকপ্টার ব্যবহার করে। তাদের নিজস্ব বিল্ডিংয়ে, যাদের নিজস্ব বিল্ডিংয়ে হেলিপ্যাড আছে, তারা ওইখানে বায়ারগুলি আনে, আবার ওইখান থেকে তারা নিয়ে দিয়ে আসে। কিন্তু বাকি সব ফ্যাক্টরিগুলির তো এই অবস্থা নাই। সর্বমহল থেকে দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, তারা যাতে অচিরেই এই রোডটার সংস্কারের কাজ ধরে। তবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানালেন, আগামী ডিসেম্বরের মধ্যে সড়ক সংস্কার কাজ শুরু হতে পারে। ঢাকা সড়ক বিভাগের যে এক্সিএন মহোদয় আছে তার সাথে আমি কথা বলেছি, যেহেতু এটি তার আন্ডারে। তারা বলেছেন আমাকে যে এটি তারা পুরো রাস্তা নতুনভাবে টেন্ডারের পর্যায়ে তাদের আছে, এবং টেন্ডার এই বছর তারা অক্টোবরের শেষে তারা টেন্ডারের কার্যক্রম শুরু করবেন। প্রশাসনের এই আশ্বাস কতটা বাস্তবায়ন হয় তা দেখার অপেক্ষায় স্থানীয়রা। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ডেঙ্গু বিষয়ক পরামর্শ দিতে। যেহেতু গতকাল থেকে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, এই বিষয়ে আমাদের পরামর্শ দেওয়ার জন্য সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, যিনি চর্মরোগ বিশেষজ্ঞ। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। গতকাল ডেঙ্গুতে 6 থেকে 7 জন মারা গেছে। এ বিষয়ে আপনি সাধারণ জনগণকে কি পরামর্শ দিতে চান, বা এটি প্রতিরোধের কি কি উপায় আছে যদি আমাদের সাধারণ জনগণকে জানাতেন? বর্তমানে ডেঙ্গু প্রকট আকার ধারণ করেছে এবং এই সময়টা কিন্তু ডেঙ্গু সংক্রমণের সময়।
এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রতিনিয়তই কিন্তু ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বাড়ছে এবং অনেকে কিন্তু মৃত্যুবরণ করছে। ডেঙ্গুর ক্ষেত্রে সবচেয়ে জরুরি বা সবচেয়ে বেশি সচেতনতা সেটা হলো যে ডেঙ্গু যেন না হয়, অর্থাৎ প্রতিরোধ করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা জানি যে ডেঙ্গু ছড়ায় মূলত মশার কামড়ে। যে সকল মানুষের দেখা যায় শরীরে ডেঙ্গু জীবাণু রয়েছে এবং সেই মানুষকে যদি একটি মশা কামড় দেয় এবং সেই মশা যখন একটি সুস্থ ব্যক্তিকে কামড় দেয়, সেখান থেকে কিন্তু ডেঙ্গু ছড়ায়। অর্থাৎ মশা যেন জন্মাতে না পারে সেই জায়গায় আমাদেরকে নির্দিষ্টভাবে সচেতন হতে হবে। আমরা জানি যে ডেঙ্গু মশা বা এডিস, এটা যেহেতু এক ধরনের ভাইরাস, এই মশা মূলত জন্মায় পরিষ্কার পানিতে, যেটা কিনা দেখা যাচ্ছে যে প্রায় 3 দিনের বেশি পরিষ্কার পানি যেখানে জমে থাকে সেই পানিতে। এবং সেই ক্ষেত্রে আমাদের আশেপাশে খেয়াল করতে হবে যাতে পরিষ্কার বা ময়লা যে জায়গাগুলো রয়েছে সেখানে যেন পানি জমে না থাকে। অর্থাৎ ডেঙ্গু মশার যে জন্মস্থান সেটাকে নিধন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে ডেঙ্গু মশা মূলত দিনের বেলা কামড়ায়। সেই ক্ষেত্রে অবশ্যই দিনের বেলা যাদের ডেঙ্গু আক্রান্ত বা যারা ডেঙ্গুর জ্বরে অলরেডি আক্রান্ত হয়েছে ইতিমধ্যে, তাদেরকে অবশ্যই কিন্তু মশারি ব্যবহার করতে হবে। তা না হলে তাকে যদি আরেকটি এডিস মশা কামড় দেয় এবং সেই মশা যদি আরেকটি সুস্থ মানুষকে কামড় দেয়, সেক্ষেত্রেও কিন্তু ডেঙ্গুর জীবাণু ছড়াবে। আরেকটা বিষয় হচ্ছে যে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে যেটা হয় যে অনেকে মনে করে থাকে যে আমার তো জ্বর ছিল 2-1 দিন আগে, কিন্তু এখন জ্বরটা নেই, অর্থাৎ সে মনে করে যে সে ভালো হয়ে গেছে। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যে জ্বর কিন্তু অনেক সময় কমে যেতে পারে, কিন্তু জ্বরের সাথে সাথে বা জ্বর কমে যাওয়ার পরও কিন্তু বেশ কিছু সতর্ক বার্তা রয়েছে বা লক্ষণ এবং উপসর্গ রয়েছে, যেটা কিনা একজন মানুষকে খুব সহজে মৃত্যুর মুখে নিতে পারে, যেটাকে আমরা বলে থাকি মূলত ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিনড্রোম। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জ্বর ভালো হয়ে যাওয়ার পর আপনার হঠাৎ করে পেটে ব্যথা বা তীব্র ব্যথা হতে পারে, প্রচন্ড মাথা ব্যথা, চোখ ব্যথা হতে পারে, অনেকের কিন্তু মল বা বমির সাথে রক্ত যেতে পারে, অতিরিক্ত শারীরিক দুর্বলতা থেকে অনেকে কিন্তু অজ্ঞান পর্যন্ত হতে পারে। একটা ধারণা থাকে অনেকের মাঝে যে ডেঙ্গু জ্বর হলে শুধু পানি খেলেই হয়তোবা ঠিক হয়ে যাবে, এটাও কিন্তু না। অবশ্যই জ্বর হলে, বিশেষ করে এই মুহূর্তে যদি জ্বর হয়ে থাকে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেটা ডেঙ্গু কিনা, কিংবা স্বাভাবিক ভাইরাল ফিভার কিনা, কিংবা চিকনগুনিয়া কিনা, সেই জিনিসটা খেয়াল করতে হবে। এবং পাশাপাশি অবশ্যই মানুষকে সচেতনতা বজায় রাখতে হবে যাতে সে ডেঙ্গু রোগে বা ডেঙ্গু জীবাণু দ্বারা আক্রান্ত না হতে পারে। এবং এই লক্ষণ উপসর্গগুলোর দিকেও কিন্তু খেয়াল করতে হবে। বিশেষ করে ডেঙ্গু জ্বর হলে খুব সহজে বা খুব দেখা যায় যে ডেঙ্গু জ্বর যদি কারো হয়ে থাকে, সেই ক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে ডেঙ্গু হেমোরেজিক ফিভার হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই লক্ষণ উপসর্গগুলো মাথায় রাখতে হবে এবং তারপরও যদি কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে আমরা বলে থাকি যে এই সময় অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ডক্টর নুসরাত জাহান দৃষ্টি। দর্শক কতক্ষণ ডেঙ্গু বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর নুসরাত জাহান দৃষ্টি। এবার সারা বাংলা। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন বিষয়ে আবুল বাশার গংদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন হয়েছে। বিদ্যালয় মাঠে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে আবুল বাশার গংদের সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান। যুবদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস সহ অনেকে। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর যুবদলের উদ্যোগে মিছিল হয়েছে। মিছিলটি মহানগর যুবদলের 1 নম্বর সহসভাপতি মিনহাজুল ইসলাম রাসুর নেতৃত্বে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ করে। মিনহাজুল ইসলাম রাসু বলেন, এই মিছিল কেবল উৎসব নয়, এটি প্রতিবাদ, দৃঢ়তা ও অঙ্গীকারের প্রতীক। ফেনী উপজেলা যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি হয়েছে।
ফেনী আলিয়া মাদ্রাসা মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, নঈন উল্লাহ চৌধুরী, বরাত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মামুন ও আমজাদ হোসেন সুমন সহ অনেকে। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা যুবদলের আয়োজনে শহরের জগবন্ধু মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, যুবদল নেতা ইকরামুল হক মানিক, শফিকুল ইসলাম শফিক সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে মিছিল হয়েছে। এ সময় গাজীপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমানের পক্ষে ভোট প্রার্থনাও করা হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মিজানুর রহমান শেলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান, শাহরিয়া, কায়ুম, ইসমাইল হোসেন সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা। উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম নূর ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুফতি আলাউদ্দিন সাদি, পৌর জামায়াতের সভাপতি প্রভাষক সিদ্দিকুর রহমান সহ অনেকে। নলসিটি গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করায় নলসিটি সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ডাক্তার মাহবুবুর রহমানের এই বিশেষ সাফল্য উদযাপন করতে ক্লিনিক কর্তৃপক্ষ শুভেচ্ছা, অভিনন্দন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার নাজমুল হাসান, আবু সালেহ সহ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন। এলাকার সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন যে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির মাধ্যমে ডাক্তার মাহবুবুর রহমানের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আরও বৃহত্তর ভূমিকা রাখবেন। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ধামরায়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার উদ্যোগে এর আয়োজন করা হয়। নিরাপদ সড়ক চাই আন্দোলনের উপজেলা সভাপতি এম নাইদ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক। বিশেষ অতিথি ছিলেন সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের ধামরাই উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ অনেকে। নারায়ণগঞ্জে যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শহরের মণ্ডলপাড়া থেকে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে শহরের প্রধান সড়কগুলোতে বর্ণাঢ্য র্যালি বের করেন নেতাকর্মীরা। র্যালি শেষে আলোচনা সভায় যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ বলেন, যুব সমাজই দেশের চালিকা শক্তি। ন্যায় সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল সব সময় সামনের সারিতে ছিল, ভবিষ্যতেও থাকবে। নরসিংদী আমদিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। পাইকারদি বাজারে এই অনুষ্ঠানটি হয়। এতে সভাপতিত্ব করেন আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আহসানুল্লাহ। প্রধান অতিথি ছিলেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সিদ্দিক ও সহসভাপতি মতি মিয়া।
সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা পূবালী ব্যাংক লিমিটেডের 511তম শাখার উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে এর উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান। উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান ASM রাইহান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান ফয়জুল হক শরীফ, শাখা ব্যবস্থাপক আব্দুল মজিদ তালুকদার সহ আরও অনেকে। মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় হরগজ ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি তুলে বিক্রি করার অভিযোগে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। হরগজ এলাকায় মাটি ব্যবসায়ী মোহাম্মদ বিপ্লব হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে 50,000 টাকা জরিমানা ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। জেলা প্রশাসক ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার মৌমিতা গুহ ইভা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন। গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতা মাহমুদুল হাসান আলাল তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ডের করইতলা এলাকায় এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান আলাল অভিযোগ করে বলেন, একটি মহল তার সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্টের উদ্দেশ্যে ফেসবুকে ভিত্তিহীন তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। এসব মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং শরীয়তপুর 3 আসনে ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর আগমন বার্তায় পৌঁছে দিতে জেলা শ্রমিক দলের উদ্যোগে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। ডামুড্ডা উপজেলার ধানকাঠি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়। ডামুড্ডা উপজেলার শ্রমিক দলের সভাপতি আবুল কাশেম সর্দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি MA কাইয়ুম চুন্নু মুন্সি। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ, পৌর শ্রমিক দলের প্রস্তাবিত আহ্বায়ক মিরাজ শিকদার ব্লুস সহ আরও অনেকে। খুলনার শিরোমণি সার গুদামঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোহাম্মদ হাফেজ আহমদ মজুমদারের সাথে মতবিনিময় করেছেন। এ সময় সহকারী শ্রম পরিচালক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। শ্রমিক নেতারা তাদের অধিকার আদায়ের দাবিতে সহযোগিতা কামনা করেন। শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ বিয়াজুল হাওলাদার, মোহাম্মদ শামসুর রহমান সহ অনেকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদত হোসেন বলেন, বিশ্বে প্রতি 4 জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন জীবনের কোনো না কোনো সময়ে স্ট্রোকে আক্রান্ত হন, অথচ এর বেশিরভাগ ঝুঁকি নিয়ন্ত্রণাধীন। বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে স্ট্রোক প্রতিরোধ ও সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন। চট্টগ্রামের রেডিসন বে ভিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন 2 এর আসরকে সফল করতে সাংবাদিক সম্মেলন করেছেন আয়োজক কমিটি। নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এই আয়োজন বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির পরিবর্তন ও নবপ্রজন্মের সৃষ্টিশীল ধারার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফ্যাশন ডিজাইনার, মডেল, মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ উদ্যোক্তা।
বেনাপোল মাদক বিরোধী ফুটবল খেলা হয়েছে। শার্শা উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বেনাপোলে বলফিল্ড মাঠে এই খেলা হয়। যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেনের সভাপতিত্বে খেলায় অতিথি ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ নিয়াজ মাখদুম, থানার ওসি তদন্ত শাহ আলম, বেনাপোল পোর্ট থানার এসআই খায়রুল ইসলাম। খেলায় নূর ইসলাম ফুটবল একাডেমি বেনাপোল 1-0 গোলে পলাশ ফুটবল একাডেমি যশোরকে পরাজিত করেন। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি, জানালেন সালাহউদ্দিন। ঐক্যবদ্ধ থাকার আহ্বান। জিইসির মাধ্যমে দুদেশের জনগণ উপকৃত হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা। পাট ও ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান। জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ। 300 আসনে চূড়ান্ত ভোট কেন্দ্র 42,761টি। এবং চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত, জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। এখনো তৈরি হয়নি পরিবর্তনের পরিবেশ। ধন্যবাদ সাথে থাকার জন্য।